নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি শেখ আব্দুল হাকিম কর্তৃক অনুদিত রহস্যোপন্যাস পালাবি কোথায়। আজকে শুনব চতুর্থ পর্ব। পাকা চোরের মতো সাবধানে যতনের বাড়ির দিকে এগোচ্ছি আমি। বাড়িটা দেখতে পাবার পর রাস্তা থেকে নেমে একটা গাছের আড়ালে চলে গেলাম। অপেক্ষা করছি, চোখ বুলাচ্ছি চারিদিকে। কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই, তবু তাড়াহুড়ো করছি না। প্রায় 15 মিনিট পর বুঝলাম আশেপাশে পুলিশের কোনো পাহারা নেই। ধীরে ধীরে সাবধানে এগোলাম। বাড়ির ভেতর ঢোকার পর চুপ করে দাঁড়িয়ে থাকলাম 2 মিনিট। পেন্সিল টর্চ জেলে ডেস্কের দেরাজ সার্চ করছি। রুমানা বলে না দিলে ফলস বটমটা আমি দেখতেই পেতাম না। 16 মিলিমিটার ফিল্মের একটা কার্টন পেলাম। দেরাজ বন্ধ করে কামরা ছেড়ে প্যাসেজে বেরিয়ে আসছি। সে হয়তো আগে থেকেই বাড়ির ভেতর ছিল কিংবা বাগানে লুকিয়েছিল। আমার পিছু নিয়ে ভেতরে ঢুকেছে, এটা আমি জানতে পারিনি। খিড়কি দরজা খুলতে যাব, পিছনে অস্পষ্ট খসখস আওয়াজ শুনলাম। ঘুরতে যাব, অনেক দেরি করে ফেলেছি। মনে হলো আমার মাথার ভেতর বিস্ফোরিত হলো একটা আলো। পড়ে গেছি, হাঁটু আর তালু ব্যবহার করে ওঠার চেষ্টা করছি। আলোর অস্পষ্ট ঝিলিক লাগলো চোখে, তারপর ছুটন্ত পায়ের শব্দ। আমি স্থির পড়ে থাকলাম, মাথা ফেটে যাচ্ছে। তারপর দেয়াল ধরে দাঁড়ালাম। মাথার পেছন হাত দিয়ে দেখি আলু। পেন্সিল টর্চটা খুঁজে পেলাম, জেলে দেখি ফিল্মের কার্টনটা কোথাও নেই। হতাশায় অসুস্থ বোধ করছি, ব্যথায় দিশেহারা। টলতে টলতে রাস্তাটা পার হয়ে মরে এলাম। মাথাটা মনে হচ্ছে খসে পড়ে যাবে ঘাট থেকে। অন্ধকার বলে রক্ষে, তা না হলে যেরকম এলোমেলো পা ফেলছি, লোকে দেখলে নির্ঘাত মাতাল ভাবত। এই সময় ধাক্কাটা খেলাম। তাকিয়ে দেখি জুম্মন কাজী আর তার কুকুর। ও গড, ও মাই গড! বিস্ফোরিত হলেন কোটিপতি ব্যবসায়ী। আপনি কি আর একটা সমস্যার সমাধান করতে বেরিয়েছেন? ঠিক ধরেছেন। আমার গলা খসখসে, সারাক্ষণ সমস্যার মধ্যেই আছি। হেসে উঠলেন জুম্মন কাজী। যা বলেছেন, আমার সমস্যা এই কুকুরকে নিয়ে। কত রাত হয়েছে ভেবে দেখুন, এই বয়সে কুকুর মাঝরাত ছাড়া নোংরা কাজটি সারবে না। আমি তার মুখ দেখার চেষ্টা করে ব্যর্থ হলাম। বড় বেশি অন্ধকার। এই লোকটাই কি যতনকে খুন করেছে? খানিক আগে এই লোকে কি আমার মাথায় বাড়ি মেরে ফিল্মটা নিয়ে গেছে? জুম্মন কাজী আমার সঙ্গে হাঁটছেন। ওই ফিল্ম নিশ্চয়ই কারো কাছে আছে, যদি তোমার কাছে না থাকে। হ্যাঁ, ফিল্মটা যদি ইন্সপেক্টর পায়, দুজনেই আমরা সিরিয়াস বিপদে পড়ে যাব। হ্যাঁ, বাড়ির সামনে এসে মনে পড়ল ভেতরে রোজি রুমানাকে রেখে গেছি। হ্যাঁ, তো রাতে আর আড্ডা দিতে আপনার বাড়িতে ঢুকবো না, আসি। জি। ভেতরে ঢুকে দেখি সোফায় শুয়ে ঘুমাচ্ছে রুমানা। ঘড়ি দেখলাম 1:10। এখন আমি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারছি। অত ধনী ব্যক্তি এত রাতে কুকুরকে নিয়ে বাইরে বেরোবেন, একদম বেমানান। তাহলে কি
জুম্মান কাজী হলে ভালো হয়, কারণ আমি জানি ফিল্মটা পেলে তিনি নষ্ট করে ফেলবেন। ফিল্মটা তুমি পাইছো? তাকিয়ে দেখি ঘুম থেকে জেগে আমার দিকে তাকিয়ে আছে রুমানা। এদিকে আসুন, ডাকলাম ওকে। সোফা ছেড়ে আমার সামনে এসে দাঁড়ালো। ওর হাতটা ধরে আমার মাথার পেছনে ঠেকালাম। শব্দ করে দম আটকালো, পিছু হটল এক পা। এইটা এইটা কি? ফিল্ম পেয়েছিলাম, কিন্তু মাথায় বাড়ি মেরে সেটা নিয়ে গেছে কেউ। হতবম্ব হয়ে তাকিয়ে থাকলো রুমানা। তারপর বলল, আমার টেহা দেব যখন বলেছি, একটা ব্যবস্থা তো করতেই হবে। দেখলাম কি যেন চিন্তা করছে রুমানা। তারপর ঠোঁট বাঁকা করে হাসল, বলল, ওই বেড়ায় খুব একটা জিতে নাই। মানে? ফিল্ম তো দুইটা, তুমি যেটা হারাইছো ওইটা তেমন কিছু না। 2 নম্বরটা ওইবার পারে কোটি টাকার জিনিস। আমার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ধরো তুমি আর আমি এক লগে কাম করতেছি, তুমি নিবা শিকি ভাগ, বাকিটা আমার। কি কও? সিগারেট আনার নাম করে বারান্দা হয়ে বেডরুমে ঢুকলাম। অন্ধকার জানালায় দাঁড়িয়ে চিন্তা করছি। 2টো ফিল্ম, একটায় দেখা যাবে বোকা মহিলারা চুরি করছে নিশির মতো, আর একটায় হয়তো দেখা যাবে তারানা কাজীর মতো মহিলা চুরি করছেন। কোটি টাকার জিনিস বলা হচ্ছে বোধ হয় ওটাকেই। খুনের কারণ তৈরি করেছে সেটা। এখন আমার মনে হচ্ছে যে ফিল্মটা আমি হারিয়েছি তার চেয়ে সম্ভবত অনেক বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয়টা। ওটা পেলে জানা যাবে যতনকে কে খুন করেছে। ড্রয়িং রুমে ফিরে এলাম। দ্বিতীয় ফিল্মের কথা কি বলছিলেন? তোমার তাইলে ইন্টারেস্ট আছে? শিকি ভাগ তোমার, বাকিটা আমার। অসুবিধে কি? আমার দিকে তাকিয়ে থাকলো রুমানা, তারপর মাথা নাড়ল। না, তুমি এই টাইপের না, তুমি ব্ল্যাকমেল করবা না। আপনি করবেন? অনেক টাকা না? হ্যাঁ, চিন্তার কথাই। অত টাকা নিয়ে কি করব আমরা? ভাবছি কি করলে রুমানা বলবে কোথায় আছে সেটা। জিনিসটা আমি রাখছি, যতন নিজের লগে রাখে নাই, ডরাইছে। আপনার কাছে? কোথায়? আবার সোফায় শুলো রুমানা, হাত দুটো রাখলো মাথার নিচে। আমার কাছে আছে, এর মাইনে হইল আমার দাম কোটি টাকা। সেটা ঠিক আছে, তবে যদি না যতনের মতো আপনাকেও গুলি করা হয়, তখন আপনার 1 পয়সাও দাম থাকবে না। গম্ভীর হয়ে গেল রুমানা। যতন রে সেই মাইরা থাক, ফিল্মটা পায় নাই। আমারে যে মারব হেও ওইটা পাইব না। নিরাপদ জায়গায় লুকানো আছে, একবার শুধু সালায়া দেখতে হইব কার স্বামীর কাছ থেকে টেহাটা চামু। দেখে চিনবেন আপনি? চিনতে তো দেখালো রুমানাকে। এইটা সমস্যা, কিন্তু আমি চিনব। অর্থাৎ কাজটা আমাদের দুজনকে করতে হবে। ফিল্মটা কোথায়? ভাবতে সময় নিব। আমরা কি এক লগে ঘুমামু? আজ না, তয় আমারই ঘুমাইতে দাও, যাও তুমি।
বিছানায় ছটফট করছি, মাথার ব্যথায় ঘুম আসছে না। 3টের দিকে বাধ্য হয়ে ঘুমের ওষুধ খেলাম, ভুল করলাম। টেলিফোনের আওয়াজে ঘুম ভাঙল। ঘড়ি দেখলাম 9:35। মাথায় এখনও ব্যথা আছে, তবে দপদপ করছে না। কলটা রিসিভ করলাম। সমীর ভাই? কাজলের গলা। আপনি ভালো আছেন তো? ভালো আছি, ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। বস আপনার খোঁজ করছিলেন। বসকে বলো আমি এখনই আসছি। 10টায় হুসেন করমের সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্ট। হুসেন করম আমাদের আর্টিস্ট, গুরুত্বপূর্ণ কিছু নন। বাতিল করো। চিঠিপত্র নতুন লেখা কীরকম? প্রচুর। ঠিক আছে কাজল, আসবো আমি, বলে লাইন কাটলাম। এতক্ষণে মনে পড়ল রোজি রুমানা এখনও ঘাড়ে চেপে আছে। এখানে আর ওকে রাখা চলে না। আজ বিকেলে মিলিবুর আসার কথা। গেস্টরুমে ঢুকলাম, রুমানার সঙ্গে কথা বলবো। দেখি বিছানা খালি, বাথরুমের দরজা খোলা, ভেতরে কেউ নেই। রুমানা? সাড়া নেই। গোটা বাড়ি খুঁজলাম, নেই সে। গোসল সেরে দাড়ি কামিয়ে কাপড় পরছি, ভাবছি রুমানা কোথায় গেল। গ্যারেজের সামনে পৌঁছতে মেজাজ বিগড়ে গেল। নিশির গাড়িটা নেই। রুমানার নম্বরে ফোন করলাম। আমি বললাম, নাম ধরবেন না। এটা কি করলেন? জিনিসপত্র গুছাইতেছি, ঢাকা সাইডে জামুগা। আমি আমার গাড়ির কথা জিজ্ঞেস করছি। ও, মুনতাজ চত্বরে রাইখা আইসি, শিক কাবাবের পাশের গলিতে। আজ রাত 9টায় পাইবেন আমারে। 50 নিয়ে আইবেন, কামইব, বলে লাইন কেটে দিল। গাড়ির শব্দ শুনে ঘাড় ফেরাতেই দেখলাম গেট দিয়ে পুলিশের কার ঢুকলো। থামলো ওটা। ইন্সপেক্টর বনি রিয়াজ নামলেন। একটু সময় হবে এডিটর সাহেব? হ্যাঁ, এখন নয় ইন্সপেক্টর, সাদিক মাহমুদ আমার জন্য অপেক্ষা করছেন। বনি রিয়াজের চেহারা শুকনো কাঠ হয়ে গেল। আপনি ড্রাইভ করার সময় কথা বলতে পারি আমরা? আমি গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, এবার বলুন। যতন মার্ডার কেস। আমার বিশ্বাস করার কারণ আছে, কিছু ধনী লোকের স্ত্রীরা শপলিফটিং করছিলেন। সে সব দৃশ্য 16 মিলিমিটার ফিল্মে রেকর্ড করে রাহাত যতন তাদের ব্ল্যাকমেল করছিল, অথচ না দোকানে না তার বাড়িতে কোনো ফিল্ম পাওয়া যায়নি। আচ্ছা, ওই দোকানে যারা কেনাকাটা করতেন তাদের সবার সঙ্গে আমি কথা বলেছি। আপনি করতেন? না। আপনার ওয়াইফ? হ্যাঁ, আমি তার সঙ্গে কথা বলতে চাই। তিনি এখন গাজীপুরে। সেটা চাঁদে নয়, আপনি যদি ঠিকানাটা দেন। ওকে বিরক্ত করার আমি কোনো কারণ দেখছি না, ও কোনো সাহায্যে আসবে বলেও মনে করি না। তারপরও ঠিকানা যখন চাইছেন পাবেন, ফোনে জেনে লিখে রাখব। এডিটর সাহেব, আমার আসলে আইডিয়া দরকার। মেয়েরা কেউ যতনকে গুলি করেছে এটা বিশ্বাস করা যায় না। কাজটা তাদের স্বামীরা করতে পারে। আপনি কি বলেন? ঠিক। তার সব প্রশ্নের উত্তরেই আমি ঠিক বলায় তিনি সম্ভবত বিরক্ত বোধ করলেন। পরে কথা হবে বলে নেমে গেলেন। সাদিক মাহমুদের অফিসে পা দিয়ে বুঝতে পারলাম তার মুড ভালো না। বিপজ্জনক সংকেত হলো তার ভ্রু জোড়ার মাঝখানে গভীর ভাঁজ। বসুন। আপনার আর নিশিকে নিয়ে কি শুনছি এসব? ভূমিকার মধ্যে গেলাম না। আমরা
ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। চেয়ারে বসলাম। এরকম প্রতি ঘন্টায় ঘটছে। আমার দিকে কটমট করে তাকিয়ে আছেন তিনি। আপনাকে আমি সাবধান করেছিলাম। আপনার যে পজিশন, এই পত্রিকা চালাবেন আবার কেলেঙ্কারিও ঘটাবেন, এটা হয় না। আমার মাথা আবার তপতপ করছে। হঠাৎ করে কিছুই গ্রাহ্য না করার জিদ চাপল মনে। ব্যাংকে 50 লাখ টাকা আছে, আগামী সপ্তাহে আরও 1.5 কোটির মতো জমা পড়বে। হ্যাঁ মিস্টার মাহমুদ, আপনি আমাকে সাবধান করেছিলেন, কাজেই আমি রিজাইন করছি। আপনি খুশি? সামনের দিকে ঝুঁকলেন তিনি। আপনি সিরিয়াস সমীর? হ্যাঁ, আমি সিরিয়াস। আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিলে আপনি যদি বিব্রত হন, অবশ্যই আমি সিরিয়াস। কটমট করে তাকানো বন্ধ হলো। বাক্স থেকে চুরুট বের করে ধরালেন। আপনি যদি রিজাইন করেন সমীর, পত্রিকা ঠোঙার কাগজ হয়ে যাবে। আপনি চমৎকার কাজ করছেন। অন্য কোনো মেয়ে আছে নাকি? আছে, আবার নেই, সেটা আরেক কাহিনী। বরং থাক থাক। ভারপ্রাপ্ত বলছেন তিনি মামলা করবেন। সেটাই তো আমরা চাইছি, তাই না? মাথা ঝাঁকালেন তিনি। কিন্তু মামলা তিনি করবেন না। আর কিছু বলবেন মিস্টার মাহমুদ? আমার কাজ জমে আছে। আমাকে দেখলেন তিনি, তারপর মাথা ঝাঁকালেন। আপনি খুব ভালো কাজ করছেন সমীর। আমি চাই আপনি জানুন আপনার পেছনে আছি আমি। ধন্যবাদ। দাঁড়ালাম আমি। শুনুন শুনুন সমীর, জহুরের ব্যাপারে আমাদের কিছু করা দরকার। আমি চাই ওরা একবার ব্যাংকক থেকে বেরিয়ে আসুক। দরজার কাছে চলে গেছি, ঘুরে দাঁড়ালাম। জহুর ইতিমধ্যে পৌঁছে গেছেন ওখানে। বিস্মিত দেখালো তাকে। তাই নাকি? তুষারটা না সব সময় 3 পা এগিয়ে থাকবে। আমার উদ্দেশ্যে চুরুট নাড়লেন। চালিয়ে যান সমীর, সমস্যার কথা ভুলে থাকতে চেষ্টা করুন। আমি ইতিমধ্যেই ভুলে গেছি। নিজের অফিসে ফিরে নিশির আম্মাকে ফোন দিলাম। বললাম, ইন্সপেক্টর বনি রিয়াজ নিশিকে জেরা করতে চাইছেন। কঠিন অফিসার, তার উচিত হবে মেয়েকে নিয়ে কিছুদিন কলকাতা থেকে বেরিয়ে আসা। অফিসে মিশা সরোয়ার ঢুকলেন। শুনুন সমীর ভাই, আমার একটা আইডিয়া আছে। চেয়ার টেনে ডেস্কের সামনে বসলেন। সাংসদ শামসু বিল্লার পেছনে লাগতে চাই আমি। বুড়ো ভামটা বহু বছর ধরে উত্তরবঙ্গকে চুষে খাচ্ছেন। ঠিক আছে সরোয়ার, আগে দেখুন খুঁড়ে কতটুকু কি পান। আমি আমার নতুন ঠিকানা লিখে কাগজটা দিলাম তাকে। কাল ওখানে উঠছি আমি। গুড। ঠিকানাটা পড়লেন তিনি, তারপর আমার দিকে মুখ তুললেন। এটা কি আপনাকে তুষার সাহেব ঠিক করে দিয়েছেন? তুষার? না, কাজল সব ঠিক করেছে। এটা তুষার সাহেবের গুচ্ছ অ্যাপার্টমেন্টের একটা। মিশার দিকে তাকিয়ে থাকলাম। তুষারের অ্যাপার্টমেন্ট কি অনেক? অনেক মানে? ভারী চতুর মানুষ তিনি। তার কোম্পানি ওগুলো বানায়, তারপর বেচে বা ভাড়া দেয়। আমার জানা ছিল না। তা বেশ, ঠিক আছে সরওয়ার, দেখুন সাংসদ বিল্লা সম্পর্কে কি জানা যায়। মিশা চলে যাবার পর অগোছালো ডেস্কের দিকে তাকিয়ে আছি। আবার তুষার? আরও একবার আমার মনে হলো কেউ একজন
আমার খুলির পেছনে নিঃশ্বাস ফেলছে। ডেস্ক পরিষ্কার করে কাজলের অফিসে গেলাম। কম্পিউটারে টাইপ করছে ও। থামল, মুখ তুলে দেখল আমাকে। আপনি নতুন বাড়িতে উঠছেন কবে সমীর ভাই? হয়তো আজ রাতে। চুক্তিটা আমার দেখা হয়নি। ওটার মালিককে? স্যাডেন প্রপার্টিজ। কারা তারা? রিয়েল এস্টেটের লোকজন। মিশা আমাকে বলছিলেন অ্যাপার্টমেন্টের মালিক তুষার আবিদ। হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা তার সাইড ব্যবসা। বস পছন্দ করেন না, তাই গোপন রাখা হয়। তুষার সাহেবকে বেশ কটা অ্যাপার্টমেন্টের ভাড়াটে জোগাড় করে দিয়েছি আমি। আমার জানা ছিল এটা খালি আছে, সেই জন্যই আপনাকে আমি এত তাড়াতাড়ি ব্যবস্থা করে দিতে পেরেছি। পরস্পরের দিকে তাকিয়ে থাকলাম আমরা। ওর ঠান্ডা চোখ কিছুই আমাকে বলছে না। শিক কাবাব রেস্তোরাঁর পাশের গলি সরু আর অন্ধকার, অনেক লম্বা গলি। রাতের বেলা লোকজন হাতে টর্চ নিয়ে চলাফেরা করে। জিন্স আর টি শার্ট পরা এক মেয়ে আমার রাস্তা আটকালো। হাত ধরে টান দিয়ে বলল, আহো আমার লগে। গলা শুনেই বুঝলাম রোজি রুমানা। 50 ফুট হাঁটিয়ে একটা রেস্তোরাঁয় ঢোকালো, বসালো কেবিনের ভেতর। তারপর জিজ্ঞেস করল, টেহা আনছো তো? এনেছি। হুনো, ব্ল্যাকমেল আমার কাম না। সেইটা যতনের উপকারে আয় নাই। জেলে যাইতে হইলে কোটি টাকা দিয়া কি করুম? আমারে 50 দেও, ফিল্মটা তোমার, আমার লগেই আছে। সিগারেট ধরালো সে। আমি তার কাঁধে একটা ট্রাভেল ব্যাগ দেখতে পেলাম। ভাবলাম, আমাকে একটা ভুয়া ফিল্মও দিতে পারে মেয়েটা। সেক্ষেত্রে 50,000 টাকা পানিতে যাবে। কিচ্ছু করার নেই। হিপ পকেট থেকে টাকার বান্ডিলটা বের করে ওর হাতে দিলাম। সেটা নিয়ে তাড়াতাড়ি নিজের হাত ব্যাগে ভরল রুমানা। তারপর সে তার ট্রাভেল ব্যাগের চেইন খুলে 16 মিলিমিটার ফিল্মের একটা কার্টেন দিল আমাকে। এই লও, আমি গায়েব হয়ে যাইতেছি, সাবধানে থাকবা কইলাম। ওই ফিল্ম বিপদে একেরে ভর্তি। তোমারে দিছি, হালকা লাগতেছে। আপনি যাচ্ছেন কোথায়? হি হি করে হাসল রোজি রুমানা। আমার বুকে একটা ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। সেই তাকে আমার শেষ দেখা। আমার অ্যাকাউন্ট ডে অ্যান্ড নাইট ব্যাংকে। ওদের সেলফ ডিপোজিট সার্ভিসও আছে। শিক কাবাবের পাশের গলি থেকে সোজা আমার ব্রাঞ্চে গেলাম। ফিল্মটা তালার ভেতর রেখে বেরিয়ে এলাম ব্যাংক থেকে। এবার দেখা করব এসআই মালিকের সঙ্গে। ফোন করতে রাত ঠিক 10টায় হাফমুন বারে যেতে বললেন আমাকে। ঠিক সময় পৌঁছলাম আমি। বার মালিক আমাকে একটা খালি কামরায় বসালেন। খানিক পর পৌঁছলেন এসআই, হাতে বিয়ারের গ্লাস। কি ব্যাপার এডিটর সাহেব? কাজল যেহেতু দূরে, আমার নাগালের বাইরে, নিজের মনের কথা কাউকে বলার জন্য এসআই মালিককেই বেছে নিয়েছি। তাকে আমি রোজি রুমানা সম্পর্কে সব কথা বললাম। প্রথমে ফিল্ম, ডেস্কের ফলস বটমে দ্বিতীয় ফিল্ম, কিচ্ছু বলতে বাকি রাখলাম না। আমি থামতে মালিক জিজ্ঞেস করলেন, প্রথমটা কি তাহলে এখন জুম্মান কাজীর কাছে? আমার তাই ধারণা। তার কাছে থাকলে তিনি সেটা নষ্ট করে ফেলবেন। যতদিন ওটার অস্তিত্ব থাকবে ততদিন কিন্তু আমার আর আপনার বিপদ কাটবে না। জানি। দ্বিতীয় ফিল্ম কখন দেখবেন? ভাবছি এখানে দেখব। ঠিক আছে, আমিও দেখতে চাই। আপনি মাঝরাতের দিকে প্রজেক্টর আর ফিল্মটা আনবেন। কেউ আপনার পিছু নিলে আমি ফোন করব না, আপনিও আসবেন না। ঠিক আছে। আরেকটা কথা, ধরা যাক জুম্মান কাজীর পকেট থেকে কোটি টাকা খসাবার প্ল্যান করছিল যতন, ফলে জুম্মান কাজী খুনিতে পরিণত হলেন।
সুযোগ মতো আমার পিস্তলটা চুরি করলেন তিনি, যতনকে মেরে আবার জায়গা মতো রেখে এলেন অস্ত্রটা। কিন্তু তিনি জানবেন কিভাবে যে আমার কাছে ফায়ার আর্মস আছে? পিস্তল পারমিট ওকে করেন একজন অ্যাক্টিং ম্যাজিস্ট্রেট। তাঁর স্ত্রী তারানা কাজী ওই পদে আছেন। পারমিটে তাঁর সই নেই, তিনি ওটা সই করেন না। এটা স্রেফ একটা ফর্ম, তবে একটা খাতায় সই করেন। পারমিটে সই করেন চিফ অফ পুলিশ। তার মানে স্ত্রীর মাধ্যমে তার জানার কথা আমার কাছে পিস্তল আছে। হ্যাঁ, রাতে যখনই বাইরে বেরোচ্ছি জুম্মন কাজীর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। সত্যি কি এই লোকই যতনকে খুন করেছে? প্রমাণ করুন। হাফ মুন থেকে বেরিয়ে এসে একটা ট্যাক্সি নিয়ে নূতন আস্তানায় যাচ্ছি। আবার সেই অনুভূতিটা হলো, কেউ যেন আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অসম্ভব একা বোধ করছি। নতুন বাড়ি, ভারী সুন্দর করে সাজানো। কাজলের স্পর্শ পরিষ্কার অনুভব করতে পারছি। টেবিলে তাজা ফুল রাখতেও ভুল হয়নি ওর। কিন্তু কাজল কখনো আমার ছিল না, কখনো আমার হবেও না। বেডরুমে ঢুকলাম, জ্যাকেট খুলে ছুঁড়ে দিলাম বিছানার ওপর। বাথরুমে ঢুকে হাত ধুলাম। তারপর বিছানায় বসে ভাবছি, ফিল্ম চালিয়ে যদি দেখি তারানা কাজী চুরি করছেন, তখন আমি কি করব? ওটা বনি রিয়াজের হাতে তুলে দেব, না বিমা হিসেবে নিজের কাছে রেখে দেব? যতন আমাকে হুমকি দিচ্ছে এই টেপ কারো কাছে আছে, নিশে চুরি করছে, এই ফিল্মও কারো কাছে আছে। যার কাছে আছে তিনি যদি জুম্মান কাজী হন, ওগুলো তিনি সংরক্ষণ করবেন এই জন্য যে যতনের খুনি হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হলে আদালতে ওগুলো দাখিল করবেন। একজন মেধাবী ডিফেন্স অ্যাটর্নি যতন হত্যার দায় জুম্মান কাজীর পরিবর্তে আমার কাঁধে অনায়াসে চাপাতে পারবেন। রাত জেগে বসে আছি, কখন ফোন করবেন এসআই মালিক। হঠাৎ দরজার বেল বাজছে শুনে আমার সারা শরীর আড়ষ্ট হয়ে গেল। দীর্ঘ এক মুহূর্ত অপেক্ষা করার পর প্যাসেজ হয়ে হেঁটে গিয়ে দরজা খুললাম। করিডোরে দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর বনি রিয়াজ। তার পেছন মোটাসোটা এক ভদ্রলোক, সারা শরীরে পুলিশ লেখা। দেখলাম আপনার ফ্ল্যাটে আলো জ্বলছে এডিটর সাহেব। অমায়িক হেসে বললেন ইন্সপেক্টর। আসতে পারি? ইনি হাবিলদার আতিফ। এইমাত্র শুতে যাচ্ছিলাম ইন্সপেক্টর, তবে আসুন। একপাশে সরে দাঁড়ালাম। ড্রয়িং রুমে বসালাম ওদেরকে। নতুন আস্তানা দারুণ সাজিয়েছেন। আপনারা ঠিকানা পেলেন কিভাবে? আমরা জোগাড় করে ফেলি। হাসলেন ইন্সপেক্টর। হঠাৎ সেটা নিভে গেল। আমি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম মিস্টার সমীর, কিন্তু তিনি দেশে নেই, কলকাতায় বেড়াতে গেছেন। তাই নাকি? আমি ডিভোর্সের ব্যবস্থা করছি ইন্সপেক্টর, কাজেই তার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। এজন্যে এসেছেন? না না, আমাকে খুঁটিয়ে দেখছেন ইন্সপেক্টর। আপনার পিস্তলটা এখনও আমাকে উদ্বেগের মধ্যে রেখেছে এডিটর সাহেব। তুষার সাহেবের মাধ্যমে আপনার জন্য ইস্যু করার সময় ওটার সঙ্গে বুলেটের একটা বাক্সও ছিল, 50টা বুলেট। ঠিক? একটা চাপ অনুভব করলাম। হ্যাঁ ঠিক। বুলেটের ওই বাক্স এখনও আপনার কাছে আছে না? হ্যাঁ আছে। ওগুলো ফেরত দেওয়া উচিত। এখানে উঠে আসার ঝামেলার মধ্যে ভুলে গেছি। কাকে ফেরত দিতে হবে বললে দিয়ে আসবো।
সে কষ্ট আপনাকে করতে বলছি না আমরা। বাক্সটা আপনি এখনই ফেরত দিন। রাত 12টায় এক বাক্স কার্তুজ নিতে এসেছেন আপনারা? ওই বুলেটগুলো আমি দেখতে চাই। ইন্সপেক্টরের গলায় পুলিশি সুর। কাঁধ ঝাঁকিয়ে আলমারির কাছে গেলাম। একটু খুঁজতেই পাওয়া গেল বাক্সটা। আমার হাত থেকে নিয়ে হাবিলদার আতিককে দিলেন তিনি। আতিক গুনছেন। 6টা কম। হাবিলদারের সুর কঠিন। পিস্তলটা আমি লোড করেছিলাম। ব্যাখ্যা করলাম। নিশ্চয় ভুলে যাননি যে ওটা চুরি গেছে। পিস্তলের সঙ্গে গুলিও গেছে। হ্যাঁ। বনি রিয়াজ নিজের হাতের দিকে তাকিয়ে আছেন। সমীর সাহেব, আপনার সঙ্গে কি রোজি রুমানার সম্পর্ক আছে? ঝট করে মুখ তুললেন তিনি। চোখে অন্তর্ভেদী দৃষ্টি। না, বলা উচিত পরিচয় আছে। তার সঙ্গে শেষ কখন দেখা হয়েছে আপনার? আপনাকে এরকম প্রশ্নের উত্তর কেন আমি দিতে যাব ইন্সপেক্টর? আমার দিকে ঝুঁকলেন বনি রিয়াজ। আজ রাতে গুলি খেয়ে মারা গেছেন তিনি। কার্তুজের একটা খোল এই ইস্যুর সঙ্গে মিল আছে, পাওয়া গেছে তার লাশের পাশে। আমার বিশ্বাস করার কারণ আছে যে পিস্তল দিয়ে তাকে খুন করা হয়েছে সেই একই পিস্তল দিয়ে খুন করা হয়েছে রাহাত যতনকেও, যে পিস্তল আপনি দাবি করেছেন আপনার গাড়ি থেকে চুরি হয়ে গেছে। ইন্সপেক্টরের দিকে তাকিয়ে আছি আমি। কামরার ভেতর দীর্ঘ একটা নীরবতা তৈরি হচ্ছে। অনুভব করছি আমার মুখ থেকে সব রক্ত নেমে যাচ্ছে। তিনি, হাবিলদার আতিকও, আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন ঠিক বিড়াল যেভাবে কোণঠাসা ইঁদুরের দিকে তাকিয়ে থাকে। মারা গেছে? একসময় শুনতে পেলাম নিজের গলা। জি, ঠিক ধরেছেন, রোজি রুমানা মারা গেছে। ব্যঙ্গ করলেন ইন্সপেক্টর। আপনারই পিস্তলের গুলি খেয়ে। ফর গডস সেক, আমি বললাম, মাত্র 2-3 ঘন্টা আগে তার সঙ্গে আমার দেখা হয়েছে। আপনি তাকে দেখেছেন 2 ঘন্টা আগে? হ্যাঁ। এখন আমার মাথা খুলছে। ব্যাখ্যা করছি। কেন কেউ রাহাত যতনকে খুন করবে হে প্রশ্ন আপনাদের মতো আমারও। আমি একটা সফল পত্রিকার এডিটর। আপনার সাজেশন ছিল ব্ল্যাকমেল। ওই অ্যাঙ্গেল ধরে তদন্ত শুরু করি আমি। সম্ভাবনাময় মাত্র একটা সূত্রই দেখতে পাই, রুমানা। আমাকে আপনার চেয়ে বেশি কিছু বলতে পারে কি না দেখার জন্য আমি তাকে ফোন করি। মেয়েটা ভয় পেয়েছিল, প্ল্যান করছিল পালাবার, তবে সেজন্য কিছু টাকার দরকার ছিল তার। আমাকে বলল 50,000 টাকা পেলে আমাকে সে একটা তথ্য দিতে পারে। আমি রাজি হই। টাকা নিয়ে এক জায়গায় দেখা করি তার সঙ্গে। মদ খেয়ে টলছিল। আমাকে বলল যতনের মতো তাকেও খুন করা হতে পারে। জানালো যতনের কাছে একটা ফিল্ম ছিল যাতে দেখা যায় গুলশান বনানী এলাকার কিছু মহিলা তার দোকান থেকে এটা সেটা চুরি করছেন। ওই ছবি দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করছিল যতন। রুমানা জানতে চাইল ফিল্মটা কোথায় আছে, বললে আমি তাকে টাকাটা দেব কিনা। দিলাম। সে আমাকে জানালো যতনের ডেস্কের ফলস বটমে আছে ওটা। 9:15 শিক কাবাবের পাশের গলির এক রেস্তোরাঁয় দেখা করি আমরা। বিদায় নেই 20 মিনিট পর। সকালে ওই ফলস বটমের কথা আপনাকে জানাতাম আমি নিশ্চিত খুঁজলে ওখানে ওটা পাবেন। দেখলাম নোটবুকে খসখস করে লেখায় ব্যস্ত হাবিলদার আতিক। ইন্সপেক্টর চিন্তিত, খাড়া নাকে আঙুলের টোকা মারছেন। তারপর আপনি কি করলেন মিস্টার সমীর? ওখান থেকে হাফ মুন বারে গেছি 10টার ঠিক পর।
আপনি ওখানে গেলেন কেন? তথ্য পাবার আশায়। রুমানা বলছিল ওই বারে সে আসা যাওয়া করে, কিন্তু কিছু পাইনি। এটা তো আমাকে আগে বলেননি মিস্টার সমীর। আপনি সুযোগ দিলেন কোথায়? আমার দিকে তাকিয়ে থাকলেন তিনি। আপনি তাকে 50,000 টাকা দিয়ে দিলেন নগদ? হ্যাঁ। টাকাটা হাত ব্যাগে রাখল সে। তার সঙ্গে থাইয়ারের একটা ট্রাভেল ব্যাগও ছিল। লাশের কাছে কোনো হাত ব্যাগ বা ট্রাভেল ব্যাগ পাওয়া যায়নি। ফিল্মটা পেলে ইন্সপেক্টর আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তা ঠিক। আঙুল দিয়ে নাক ঘষতে ঘষতে দাঁড়ালেন তিনি। দরজার দিকে এগোচ্ছেন। গুলির বাক্স তুলে নিয়ে তার পিছু নিলেন হাবিলদার আতিক। দরজার কাছে পৌঁছে ঘুরে দাঁড়ালেন বনি রিয়াজ। সমীর সাহেব, আপনি আমার সঙ্গে মন খুলে কথা বললে তদন্তে সহায়তা করা হবে। যতন কি আপনাকে ব্ল্যাকমেল করছিল? আপনাকে যদি আমি ওই ফিল্ম না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলি ইন্সপেক্টর, সে যদি আমাকে ব্ল্যাকমেল করে থাকে, তার তালিকায় আমি একা ছিলাম না। আপনি আবার আমাকে আপনার বাড়িতে দেখতে পাবেন এডিটর সাহেব। কথাটা বলে হাবিলদারকে নিয়ে চলে গেলেন তিনি। নিজের গলা শুনতে ভালো লাগে তাই এত কথা বলে গেলেন বনি রিয়াজ, ব্যাপারটা তা নয়। বললেন যে যে পিস্তল তুষার আবিদের মাধ্যমে আমাকে ইস্যু করা হয়েছিল সেটা দিয়ে রুমানাকে গুলি করা হয়েছে। আর এসআই মালিক আমাকে জানিয়েছেন ওই পিস্তলের কার্তুজ পাওয়া গিয়েছিল রাহাত যতনের লাশের পাশে। কাজল আমাকে বলেছে একটা ডাস্টবিনে পড়ে থাকা আবর্জনা ভর্তি ব্যাগে পিস্তলটা গুঁজে দেওয়া হয়েছে। পিস্তলটা যে ফেলে দেওয়া সম্ভব হয়েছে এবং সেটা আর কারো হাতে পড়বে না, এটা ভেবে আমরা দুজনেই সন্তুষ্ট ছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে ঠিক তা ঘটেনি। বেশ কদিন ধরে আমি অনুভব করছি কেউ যেন আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ধরা যাক সেই কেউ একজন আমার পিছু নিয়ে কাজলের বাড়ি পর্যন্ত এসেছিল, তারপর ওর পিছু নিয়েছে, দেখেছে কোথায় কিভাবে পিস্তলটা ফেলছে ও। তারপর কাজল চলে আসার পর বের করে নিয়েছে বস্তা থেকে। এটাই একমাত্র ব্যাখ্যা হতে পারে। দ্বিতীয় ফিল্মে থাকা কেউ একজন ওই ফিল্ম পাবার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে। এতটাই মরিয়া ওই লোক বা মহিলা রুমানার ওপরেও নজর রাখছিল। রুমানার সঙ্গে ট্র্যাভেল ব্যাগ দেখে আন্দাজ করেছে তাতে ফিল্মটা আছে। তারপর আমার পিস্তল দিয়ে যতনের মতো গুলি করেছে রুমানাকেও। সারা মুখে ঠান্ডা ঘাম অনুভব করছি। খুনি সম্ভবত সেই ব্যক্তি যে আমার বারান্দার কাঁচ ভেঙে ঘরে ঢুকে রেকর্ডারটা চুরি করেছে। ওই রেকর্ডারে থাকা যে টেপ যতন হত্যার সঙ্গে আমাকে জড়াবে। আমার মাথায় বাড়ি মেরে প্রথম ফিল্মটাও এই ব্যক্তি নিয়ে গেছে বলে ধারণা করি। জুম্মান কাজীর দিকে ঘুরে গেল আমার মন। আমার তৈরি ছবিতে নির্দয় খুনি হিসেবে ঠিকঠাক ফিট করেন তিনি। ঘড়ির ওপর একটা চোখ রেখে জুম্মান কাজীকে ফোন করলাম। তিনি ধরলেন না। এসআই মালিক ফোন করছেন না, অর্থাৎ আমাদের দালানের বাইরে জনাদুই অভিজ্ঞ পুলিশকে রোপণ করা হয়েছে। নিজেকে বললাম দ্বিতীয় ফিল্মটাই সব রহস্যের জট খুলে দেবে। কিন্তু আমার ওপর সারাক্ষণ নজর রাখা হলে প্রজেক্টর ভাড়া করে এনে ফিল্মটা দেখব কিভাবে? রাত হঠাৎ গতি পেয়েছে। প্রায় 1টা বাজে। ব্যাংকে যাব। ব্যাংকে যাওয়া সন্দেহজনক কিছু নয়। পুলিশ জানে না ওখানকার ভল্টে আমার সেলফ ডিপোজিট বক্স আছে। তারপর যাব আজাহারের স্টুডিওতে। তাকে দিয়ে অনেক কাজ করাই আমি। ওখানে প্রজেক্টর পাব। কিন্তু কাজলকে আমার দরকার।
বাবার কথাটা আমি সব সময় মনে রাখি, ঝুলে থেকো, কখনো হাল ছেড়ো না। মাথায় এই চিন্তা নিয়ে আমি ঘুমাতে গেলাম, কিন্তু সে রাতে আমি 1 মিনিটও ঘুমাতে পারলাম না। পরদিন অফিসে যাচ্ছি অস্বস্তিকর একটা অনুভূতি নিয়ে। ট্রাফিকের ভিড়ে টিকটিকি কাউকে দেখতে পাচ্ছি না, তবে জানি আছে ওরা। অফিসে ঢুকতেই আমাদের করণিক মেয়েটা দুঃসংবাদ দিল, কাজল আপায় অসুস্থ, এইমাত্র ফোন করে জানালেন। থমকে দাঁড়িয়ে পড়লাম। অফিসে আসবেই না? না, রাতে ভুলভাল কিছু খেয়ে ফেলেছেন, হজম হয়নি, বললেন কাল ঠিক হয়ে যাবেন। তার মানে সন্ধে 6টার আগে অফিস ছেড়ে আমি বেরোতে পারবো না। বস ফোন করে যদি জানতে পারেন কাজল আর আমি দুজনেই নেই, ঝামেলা হতে পারে। 11টার দিকে ফোন করলেন তিনি। তার ধারণা শামসু বিল্লার ওপর রিসার্চ করার এখনই উপযুক্ত সময়। যখন বললাম মিশা সরওয়ার ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন, খুশি হয়ে গেলেন তিনি। পিয়নকে দিয়ে স্যান্ডউইচ আনিয়ে লাঞ্চ সারলাম। তারপরই এসআই মালিককে টেলিফোন করলাম। গাঢ় নীল টয়োটা স্প্রিন্টার, বললেন তিনি। ওটায় বসে আছে তৈমুর, লম্বা, রোগা, খুলি কামড়ানো চুল। জাহান, খাটো, বডি বিল্ডার, চুল লালচে, ওরা পেশাদার, কাজেই দেখতে পাবেন বলে মনে হয় না। তারপর জিজ্ঞেস করলেন, ফিল্মটা দেখেছেন? না, আজ রাতে দেখার চেষ্টা করব। ওটায় কি আছে জানতে হবে আমাকে। জানেন তো আপনি বিপদে আছেন। যতদূর মনে পড়ে আপনি বলেছিলেন আপনার পিস্তল হারিয়ে গেছে। তাই তো হারাবার কথা, আবর্জনার ভেতর। কিন্তু মনে হয় ফেলার সময় দেখেছে কেউ, তুলে নিয়ে গেছে। এটার ওপর কাজ করছে বনি রিয়াজ। কাল থেকে আপনার ল্যান্ডফোনে আড়িপাতা যন্ত্র বসানো হবে, মনিটর করা হবে সেলফোনও। আল্লাহ! ফোন নামিয়ে রেখে জানলার বাইরে তাকালাম। 10 তলা থেকে ব্যস্ত রাস্তায় নির্দিষ্ট গাড়ি খুঁজে বের করা অত্যন্ত কঠিন। তবে আমি 5 মিনিট পরেই তৈমুরকে চিনতে পারলাম। ফুটপাতে সাজানো বইপত্র দেখছে। জাহান সম্ভবত দালানের ভেতর লাউঞ্জে আছে। 2:15 কাজলকে ফোন করলাম। দুঃখিত কাজল, এখন কেমন আছো? ওর গলা যেন অনেক দূর থেকে ভেসে এলো। সেরে উঠছি, কসম খাচ্ছি জীবনে আর কখনো শামুক খাবো না। সমীর ভাই, আপনাদের খবর কি? আমরা সব সামলে নিচ্ছি। তুমি ভিজিটার সহ্য করতে পারবে? বললে সন্ধ্যের পর আমি একবার চলে আসি। ধন্যবাদ সমীর ভাই, কিন্তু না, আমার চেহারা কাউকে দেখানোর অবস্থায় নেই। হতাশায় ছোট্ট হয়ে গেল মনটা। তারপর মনে পড়তে বললাম, কাজল, আবর্জনার বস্তায় একটা জিনিস ফেলার কথা মনে আছে তোমার? হ্যাঁ। কেউ নিশ্চয় তোমার পিছু নিয়েছিল, তোমাকে ওটা ফেলতে দেখে তুলে নিয়ে গেছে। কাজলের দম আটকানোর শব্দ পেলাম। এখন এসব কি বলছেন সমীর ভাই? কাল আপনার সঙ্গে আমার দেখা হবে, বলেই লাইন কেটে দিল। অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকলাম। সচকিত হলাম দরজায় নখ হতে। মিশা সরওয়ার ভেতরে ঢুকল। 5টা পর্যন্ত কাজ করলাম দুজন। সাংসদ শামসুবিল্লাহ সম্পর্কে বেশ চাঞ্চল্যকর তথ্য জোগাড় করা গেছে। আমি তাকে আর্টিকেলটা লিখে ফেলতে বললাম। আজহার মুন্নার স্টুডিওতে ফোন করলাম। আমি একটা 16 মিলিমিটার প্রজেক্টর ব্যবহার করতে চাই শুনে বলল, যখন খুশি চলে আসবেন। আজ রাতে আপনার প্রজেকশন রুমটাও লাগবে। হেসে ফেললেন আজহার, কিন্তু আমি তো এখন বাড়িতে চলে এসেছি। ব্যাপারটা খুব জরুরি আজহার। জরুরি? ঠিক আছে,
তাহলে শুধু একজন পিয়ন থাকবে, বন্ধ করে ওর কাছে চাবি দিলেই হবে। অফিস থেকে বেরোতে যাচ্ছি, থমকে দাঁড়ালাম। যে ফিল্মের জন্য ইতিমধ্যে 2 জন মানুষ মারা গেছে, সেই ফিল্ম সংগ্রহ করতে যাচ্ছি আমি। ক্লজেটের সামনে গিয়ে দাঁড়ালাম। মিশা সরোয়ার তার পিস্তল এখনও নেয়নি। লোড করলাম ওটা, হলস্টার পরলাম, জ্যাকেট অ্যাডজাস্ট করলাম, তারপর আলো নিভিয়ে হাতে ব্রিফকেস নিয়ে বেরিয়ে পড়লাম। লবিতে এক বেঁটে লোককে দেখলাম, সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। বুঝলাম এই লোকটাই বডি বিল্ডার জাহান। আমার দিকে ফিরল না সে। গাড়িতে উঠে রওনা হলাম। 3 মিনিট পর নীল টয়োটা চোখে পড়ল। ইম্পেরিয়াল রেস্তোরাঁয় থামলাম। খাওয়া শেষ করে হাত ধুতে গেছি। ওদের কিচেন হয়ে বেরিয়ে এলাম এক কানাগলিতে। সেখান থেকে বেরিয়ে ট্যাক্সি নিলাম, তারপর সোজা ব্যাংকে। ভল্টে নামার সময় ফোন পেলাম এসআই মালিকের। আজ খানিক আগে তৈমুর রিপোর্ট করেছে ইন্সপেক্টর বনি রিয়াজকে। কাদেরুল কায়েসের 2 জন লোক আপনার পিছু নিয়েছে। বহুত চালু অপারেটর, কিন্তু তৈমুর ঠিকই ওদেরকে চিনে ফেলেছে। কোনো ধারণা আছে কেন তারা আপনার পিছু নিয়েছে? এই তথ্য আমাকে এতটাই বিস্মিত করল যে আমি কিছু চিন্তা করতে পারছি না। আমার আবার ঠান্ডা লাগতে লাগলো। সমীর সাহেব, আমার কোনো ধারণা নেই। আপনার পেছনে তাহলে এখন 4 জন প্রফেশনাল। সাবধান, দেখে মনে হচ্ছে আপনি বিপদের মধ্যে আছেন। ওদের চেহারার বর্ণনা দিতে পারবেন? হ্যাঁ, মেজবা আর ফেরেশ। এসআই মালিক ওদের চেহারার বর্ণনা দিচ্ছেন, আর আমি ভাবছি মেজবা আর ফেরেশ কি আমার পিছু নিয়ে ব্যাংক পর্যন্ত চলে এসেছে? কী কারণে তারা আমাকে অনুসরণ করবে? ফিল্মটার জন্য? নিজেকে প্রচণ্ড একা লাগছে। দরদর করে ঘামছি আমি। ফোন কেটে দিলাম। জানি তৈমুর আর জাহানকে ফাঁকি দিয়ে ব্যাংকে ঢুকতে পেরেছি আমি, কিন্তু কাদেরুল কায়েসের চর মেজবা আর ফেরেশকেও ফাঁকি দিতে পেরেছি কিনা জানি না। এখন কোনো ঝুঁকি নেওয়ার সময় নয়, কাজেই একটু কৌশলের আশ্রয় নিতে হলো আমাকে। ব্যাংকের এক পিয়নকে টাকা দিয়ে হাত করলাম। কার্টন থেকে বের করে একটা এনভেলাপে ভরা হলো ফিল্ম ক্যাসেট। এনভেলাপে মিশা সরোয়ারের বাড়ির ঠিকানা লিখলাম। খালি কার্টনে ভরলাম চ্যাপ্টা আকৃতির পেপার ওয়েট। ওটা আমার ব্রিফকেসে থাকলো। তারপর ফোন করে ঘুম ভাঙালাম মিশা সরোয়ারের। ক্ষমা চেয়ে নিয়ে তাকে জানালাম আমার ব্যাংক থেকে তার ঠিকানায় সিল করা একটা খাম ডেলিভারি দেওয়া হবে। তিনি রিসিভ করবেন ওটা, কিন্তু ভুলেও যেন না খোলেন, কারণ ওটা ডিনামাইট। ঘুম ভাঙানো একটু অসন্তুষ্ট হলেও কাজটা করতে রাজি হলেন তিনি। ব্যাংক থেকে বেরোবার আগে পিস্তল ভরা হোলস্টার একটু অ্যাডজাস্ট করে নিলাম, প্রয়োজনের সময় আমি যাতে দ্রুত বের করতে পারি অস্ত্রটা। ব্যাংক থেকে বেরিয়ে রাস্তা ধরে হনহন করে হাঁটছি। সিএনজি বা ট্যাক্সির খোঁজে ব্যাকুল হয়ে তাকাচ্ছি, কিন্তু একটাও চোখে পড়ছে না। আগের চেয়ে প্রকট হয়ে উঠল পরিচিত সেই অনুভূতি। কেউ যেন আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। বারবার পেছনের দিকে তাকাচ্ছি। এরকম গভীর রাতে গোটা শহরের সব রাস্তাই প্রায় খালি পড়ে আছে। তখনই ব্যাপারটা ঘটল। ওদেরকে আমি দেখতে পর্যন্ত পাইনি, শুধু অনুভব করলাম বগলের তলা থেকে ব্রিফকেসটা টান দিয়ে ছিনিয়ে নেওয়া হলো। প্রায় সেই মুহূর্তেই আমার খুলির পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করল কেউ। ফুটপাতের ওপর পড়ে গেলাম। উঠে বসার চেষ্টা করছি, শুনতে পেলাম একটা কার স্টার্ট নিয়ে দ্রুত চলে গেল। শেষ হল শেখ আব্দুল হাকিম কর্তৃক অনুদিত রহস্যোপন্যাস পালাবি কোথায়ের 4র্থ পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না।
সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।